অ্যাকচুয়ালি দিস উইল বি এন ইউনিক এক্সপিরিয়েন্স, কারণ এই ধরনের কলাপস এবং এই ধরনের যে ভঙ্গুরতা আমরা কোনো ক্রাইসিস কান্ট্রিতে এর আগে দেখিনি। ইভেন ইন্দোনেশিয়াতে যে ক্রাইসিস হয়েছে, যে ভঙ্গুরতা আমি দেখেছি, আর ওইটার সাথে ওইটাই আমাদের ওয়ার্স্ট, এই এশিয়ান ক্রাইসিস ওয়ার্স্ট এফেক্টেড কান্ট্রি হচ্ছে ইন্দোনেশিয়া। আপনারা সবাই জানেন সরকারের পতন হয়ে গেছিল ওখানে, দেশটা বিভক্ত হয়ে গেছে ওখানে। তারপরে একটা পর্যায়ে ওটা ইউগোস্লাভিয়ার মতো এক্সপ্লোর করবে কিনা, বলকানাইজড হবে কিনা, এরকম চিন্তা আসলো। তা ওখানে 1 বছরের মধ্যে জিডিপি 14% ডিক্লাইন করেছে। মানে এত বড় ডিক্লাইন একমাত্র 90% হয়েছিল কোনো দেশে। তো আমাদের এখানে সত্যিকার স্ট্যাটিস্টিক্স নিলে কত পার্সেন্ট, আমরা এখনো জিডিপি গ্রোথ হয়তো এত এফেক্ট হয়নি, কিন্তু বিভিন্ন সেক্টরে যেটা হয়েছে এটা অত্যন্ত ভঙ্গুর অবস্থায় আছে আমাদের দেশ, অর্থনৈতিক সাইডটা। সেটা নিয়ে আমরা এটা হাইড অ্যান্ড সিকের আর কোনো স্কোপ নেই, কারণ আমরা যদি নিজের সাথে নিজেকে প্রতারণা করি তাহলে আমরা ফিক্স করতে পারবো না। আমাকে অবস্থাটা জানতে হবে। আমি এখন সুযোগ পেয়েছি আরও ভিতরে যাওয়ার জন্য। আমরা যখন যেগুলি দেখি, বাইরে থেকে দেখি, আপনাদের মিডিয়ার কাভারেজ থেকে আমার ধারণা, আমি যেহেতু বাইরে ছিলাম, তবে একটা আন্দাজ করতে পারছিলাম। একটা উদাহরণ দেয় কোত্থেকে আন্দাজটা আসে। ইউএন আপনারা জানেন এটা মোরাল অথরিটি, এখানে কোনো লিগ্যাল অথরিটি নাই। মোরাল অথরিটি হচ্ছে ট্রেড ডেটা, ডিটেল ট্রেড ডেটা ইউএন সাথে, ইউএন একটা আছে কম ট্রেড বলে একটা ডাটাবেস আছে, ওইটাতে শেয়ার করতে হয়। ট্রেড ডেটা খুব ইজি, কারণ প্রত্যেকটা আইটেম একটা মানে সুই সুতা পর্যন্ত রেকর্ডেড হয়, কোথায় যাচ্ছে, কখন গেছে, কার কাছে গিয়েছে, কে পাঠিয়েছে। কাস্টমসের মধ্যে যায় তো এটা খুব ইজিলি ট্র্যাক, হ্যাঁ জি, এভরিথিং। এবং যখন এটা যায়, এটার কাউন্টার রেকর্ড হচ্ছে ওই দেশে, এটা খুব ম্যাচিং করা খুব ইজি। এবং এটা খুবই দরকার আপনার টাকা পাচার বন্ধ করার জন্য, যেটা ইলিসিট ট্রান্সফার অফ ফান্ড বলে আমরা, ট্রেড ইন মিস ইন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ভঙ্গুর অবস্থায় আছে আমাদের দেশ, অর্থনৈতিক সাইডটা। সেটা নিয়ে আমরা এটা হাইড অ্যান্ড সিকের আর কোনো স্কোপ নেই, কারণ আমরা যদি নিজের সাথে নিজেকে প্রতারণা করি তাহলে আমরা ফিক্স করতে পারবো না। আমাকে অবস্থাটা জানতে হবে। আমি এখন সুযোগ পেয়েছি আরও ভিতরে যাওয়ার জন্য। আমরা যখন যেগুলি দেখি, বাইরে থেকে দেখি, আপনাদের মিডিয়ার কাভারেজ থেকে আমার ধারণা, আমি যেহেতু বাইরে ছিলাম, তবে একটা আন্দাজ করতে পারছিলাম। একটা উদাহরণ দেয় কোত্থেকে আন্দাজটা আসে। ইউএন আপনারা জানেন এটা মোরাল অথরিটি, এখানে কোনো লিগ্যাল অথরিটি নাই। মোরাল অথরিটি হচ্ছে ট্রেড ডেটা, ডিটেল ট্রেড ডেটা ইউএন সাথে, ইউএন একটা আছে কম ট্রেড বলে একটা ডাটাবেস আছে, ওইটাতে শেয়ার করতে হয়। ট্রেড ডেটা খুব ইজি, কারণ প্রত্যেকটা আইটেম একটা মানে সুই সুতা পর্যন্ত রেকর্ডেড হয়, কোথায় যাচ্ছে, কখন গেছে, কার কাছে গিয়েছে, কে পাঠিয়েছে। কাস্টমসের মধ্যে যায় তো এটা খুব ইজিলি ট্র্যাক, হ্যাঁ জি, এভরিথিং। এবং যখন এটা যায়, এটার কাউন্টার রেকর্ড হচ্ছে ওই দেশে, এটা খুব ম্যাচিং করা খুব ইজি। এবং এটা খুবই দরকার আপনার টাকা পাচার বন্ধ করার জন্য, যেটা ইলিসিট ট্রান্সফার অফ ফান্ড বলে আমরা, ট্রেড ইন মিস ইনভয়েসিং হয়। বাংলাদেশে 2015 থেকে এই ডিটেইল ডেটা ইউএনকে শেয়ার করা হয়নি। আমি যখন ইউএনএ ছিলাম, আমার চোখে পড়েছে সেটা। আমার তখনই মনের মধ্যে একটা ঝড় সৃষ্টি হয়েছিল যে এটা হঠাৎ করে বন্ধ করা হলো কেন। তো এরকম যখন ফরেনসিক ইনভেস্টিগেশন করতে যাবেন, আপনাদের এই সাংবাদিক মহলে
এই ট্রেনিংটা থাকতে হবে আমি মনে করি। ফরেনসিক ইনভেস্টিগেশন, এই খবরের উষ্ণতা দিয়ে একটা মানে আই ক্যাচিং খবরের যে একটা টেন্ডেন্সি থাকে, কিন্তু এটার বাইরে গিয়ে ফরেনসিক সাংবাদিকতা কিন্তু খুবই কঠিন কাজ। আপনারা ওইটাতে যদি মনোযোগ দেন তাহলে অনেক কিছু বের করতে পারবেন আমি মনে করি। স্যার, একটু যদি জানতে চাই, আমরা সহকর্মী যেটা প্রশ্নটা করছিলাম, এটা একটা সাপ্লিমেন্ট প্রশ্ন, যে আপনি নিজেও বলছেন যে অর্থনীতির কি হালচাল, কি অবস্থা। আপনি যদিও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, কিন্তু অর্থ মন্ত্রণালয়ে আপনার অ্যাটাচমেন্ট, আপনার প্রায়োরিটির জায়গাটা স্যার আসলে কি হবে এই মন্ত্রণালয়? আমার ইমিডিয়েট একটা প্রায়োরিটি আমি মনে করি যে এই যে আমরা ভুয়া তথ্যের বেসিসে যে আমরা এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য এটা ডেভেলপমেন্ট ন্যারেটিভের একটা সাপোর্টিভ একটা ইয়ে হিসেবে আমরা যে দাঁড় করাতে চেয়েছি, সেই ব্যাপারে আমাদের একটু কাজ করতে হবে আমি মনে করি ইমিডিয়েট প্রায়োরিটি। আমাদের যে ব্যাংকিং সেক্টর তো আমি আর বারবার রিপিট করছি না, কারণ এটা ওয়েল নোন যে ব্যাংকিং সেক্টরের যে ক্ষতিটা সেন্ট্রাল ব্যাংকের গভর্নর সাহেব আসাদ মনসুর সাহেব উনি যথেষ্ট ভালোভাবেই আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছেন এবং আমি একটু যাচ্ছি না। আমাদের এই যে সরকারের যে টাকা রেভিনিউ ডোমেস্টিক রিসোর্স, আমাদের একদিক থেকে বৈদেশিক নির্ভরতা বেড়ে গেছে। আমাদের যে ডেট $100 বিলিয়ন উপরে চলে গেছে এবং এই ডেটটা অ্যাক্সিলারেটেড রেটে বেড়েছে 2010 সাল থেকে। আর একই সাথে আমাদের ডোমেস্টিক রিসোর্স মোবিলাইজেশন স্ল্যাক হয়ে গেছে। আমাদের এক পর্যায়ে ট্যাক্স টু জিডিপি রেশিও প্রায় 11-12% মতো ছিল, এখন লেস দেন 7%। সো জি, আমি ওইসিডি ডেটা থেকে বলছি, আমি আপনাদের এখনো ভিতরে যাইনি, আমি বললাম তো এখন আমি ওইসিডি রিপোর্ট করেছে ক্লোজ টু 6%। তো এটা হচ্ছে ওইসিডির রিপোর্ট। এনিওয়ে, তো এটা নিচের দিকে গেছে, আমাদের উঠতে যাওয়া উচিত ছিল, কারণ আমাদের তো সরকারের যে কাজ, এই যে নেক্সট বাজেটটা আসবে, আমার রিসোর্স কোথায়? আমি যদি আরও লোন নিই, সেটাও একটা আমার অলরেডি এক্সিস্টিং লোন রয়েছে, এগুলি চ্যালেঞ্জিং ইস্যু। তো এবং প্রধান উপদেষ্টা বুঝতে পেরেই উনি এক্সট্রা হ্যান্ডসের ব্যবস্থা করেছেন, আমাকে এখানে দিয়েছেন। তা আমি তো এখনো সেই বলে এখনো পুরোপুরি শাহরিয়ার সাহেব আছেন এখানে, উনি আছেন, ওরা আমাকে হেল্প করবেন ডেটাগুলি ডিগ করার জন্য। তা আমরা কালকে ওখানে বসবো, আমরা আমাদের কাজের প্রায়োরিটি, আমি জাস্ট দুটো সেক্টর বললাম, যদি আপনারা বুঝতে পারেন যে খুব সহজ না এই যে রিসোর্স মোবিলাইজেশন। আমাদের নিজস্ব ক্যাপিটাল মার্কেট এখানে ডেভেলপ করতে হবে। আমাদের যে উন্নতি হয়েছে, আমাদের অর্থনৈতিক, আমাদের প্রত্যেকের আয় বেড়েছে, আমরা যেটা বলতে চাচ্ছি, আমরা মিডল ইনকাম চলে গেছি, তাহলে তো আমাদের তো রেভিনিউ বেশি হওয়া উচিত ছিল। আমি যদি আমার ব্যক্তিগত জীবনে ধরি, আমার ইনকাম যদি বাড়ে, আমার সেভিংও হয়, আমার সেভিংগুলি গেল কোথায়? সরকার পেল না কেন এই সেভিংয়ের কিছু অংশ, তাই না? আমাকে তো যখন আমার ইনকাম লেভেল বাড়ে, তখন মানুষের আশাও বেড়ে যায় যে সরকার আমাকে আরো সার্ভিস বেশি দিতে পারবে, আপনার এক্সপেকটেশন বেড়ে গেছে। কিন্তু আমি এই এক্সপেকটেশন যে আমার তো রেভিনিউ আসেনি, আমি কি করে আপনাদেরকে এই সার্ভিসগুলো দেব? আপনাদের এটাও একটা দায়িত্ব সাংবাদিক মহলের, যে মানুষকে এনকারেজ করা ট্যাক্স দেওয়ার জন্য। ট্যাক্স শুধু এটা আমরা ট্যাক্সকে দেখি একটা জুলুম হিসাবে দেখি। হ্যাঁ, ট্যাক্স হচ্ছে ইজ এ প্রাইস ইউ পে ফর দি সিটিজেনশিপ। এটা ইউএস আপনার এই যে রেভিনিউ ডিপার্টমেন্টে এটা বড় করে লেখা আছে বড় করে, ট্যাক্স ইজ দি প্রাইস ইউ পে ফর ইউর রাইট ফর দ্য সিটিজেনশিপ। হ্যাঁ, তো সেই যে আমরা সৎ নাগরিক হিসেবে, দেশপ্রেমিক নাগরিক হিসেবে আমরা, আমাদের দায়িত্ব রয়েছে ট্যাক্স দেব। আমি ট্যাক্স দেব না, আবার আশা করব আমার সরকারি হসপিটাল ঠিক মতো চলবে,
সরকারি স্কুল ঠিক মতো চলবে, আমি সমালোচনা করব এখানে গিয়ে যে সরকার ওখানে ব্যর্থ হচ্ছে, সেটা ঠিক আছে, সমালোচনা করুন, কিন্তু সোর্সটা আমাকে মানুষজন তার ট্যাক্সটা প্রপারলি দেওয়ার জন্য এনকারেজ করবেন। স্যার, একটা বিষয় আপনি বলছিলেন যে এলডিসি নিয়ে একটা কথা বলছিলেন। এলডিসি উত্তরণ আমাদের যে সূচকের মানগুলো দেখানো হয়েছে, মানব সূচক বা অর্থনৈতিক ভঙ্গুরতা, সবগুলো কি আপনার কাছে সন্দেহ মনে হচ্ছে, প্রপার দেখানো হয়নি আপনি মনে করছেন? মনে করুন এগুলি সঠিক দেখানো হয়েছে মনে করুন, কিন্তু আমার প্রিপারেশন কি? আমার প্রিপারেশন হচ্ছে আমি যে সুযোগগুলি পাই, মার্কেট অ্যাক্সেস, এই আমার মার্কেট হচ্ছে, আমার এক্সপোর্টের 85% হচ্ছে গার্মেন্টস, একটা সেক্টরে 85%, আমার ডাইভার্সিফাইড না। আমার এটা এই বাই নাও আমার এটা কমে 60% চলে আসা উচিত ছিল। আমরা গত 2018 সাল থেকে আমরা বলছি যে আমরা বেরিয়ে আসব, তাহলে 2018 সাল থেকে আজকে 2025 সাল, এই 7 বছরে আমার এক্সপোর্টের উপরে গার্মেন্টসের নির্ভরতা কমে এটা উল্টো বেড়েছে। এই ক্ষেত্রে স্যার, তাইলে আপনি কি এটাই মনে করছেন এবিসি গ্রাজুয়েশনে যেহেতু সবগুলো বিএ পাস হয়নি, অথবা আপনার মতে এটা 80% বা 60% হতে না, মানে স্যার আমি একটু শেষ করি স্যার, এবিসি গ্রাজুয়েশনের যে পরিপূর্ণ যদি না হয়ে থাকে, আপনি কি এবিসি গ্রাজুয়েশন আপাতত স্টে করে রাখতে চাচ্ছেন, নাকি সবগুলো তথ্য ভিজিবল করতে চাচ্ছেন? আমরা এখনো সেই সিদ্ধান্তে আসিনি, কারণ আমরা এখনো পুরোপুরি অ্যাসেসমেন্ট করে সারতে পারিনি। আমাদের তথ্যের ভুলের কতটুকু আছে, হ্যাঁ, আর আমাদের প্রিপারেশনের স্টেজটা কোথায়। আমি একটা এক্সাম্পল শুধু দিলাম, এটাই। আমার মার্কেটও কনসেন্ট্রেটেড, শুধু প্রোডাক্ট কনসেন্ট্রেশন না, আমার মার্কেটও ডাইভার্সিফাইড না। তা আমার ওই আঘাতটা নেওয়ার মতো আমার শক্তি আছে কিনা, আমাকে ব্যবসায়ীদের সাথে বসতে হবে, গার্মেন্ট ইন্ডাস্ট্রির সাথে আমার বসতে হবে যে আপনারা পারবেন কিনা, ডাইভার্সিফাই করতে পারবেন কিনা আগামী 1 বছরের মধ্যে। মানে এটা নিয়ে পুনর্বিবেচনা করছেন? আমরা পুনর্বিবেচনা করার জন্য কমিটি হয়েছে, আমরা সহসা এটা সিদ্ধান্তে আসব। তবে আমি এখনো বলতে পারবো না যে আমরা পিছিয়ে দেব। স্যার, বাংলাদেশের পক্ষ থেকে পিছিয়ে দেওয়ার আমার মনে হয় সুযোগ নাই। এটা 2026 সালের কি বললেন আমি খেয়াল করতে পারিনি। নভেম্বর ডিসেম্বরের মধ্যে এলডিসি গ্রাজুয়েশনের যে মানে টাইম ফ্রেমটা আছে, বাংলাদেশ চাইলে কি পিছিয়ে দিতে পারবে? এটা বাংলাদেশের সিদ্ধান্ত। অ্যাকচুয়ালি সিদ্ধান্তটা একেবারে বাংলাদেশের হাতে পুরোপুরি না, তবে আমাদের অধিকার আছে, আমরা পুনর্বিবেচনা আবেদন করতে পারি। যখন আপনি আবেদন করবেন, আপনাকে কারণগুলি দেখাতে হবে এবং আপনি কি করবেন। আপনাকে মনে করুন 2 বছর দেওয়া হলো, আপনার রোড ম্যাপ কি, এই 2 বছর আপনি কি করবেন, আপনাকে একটা রোড ম্যাপ দিতে হবে, বিশ্বাসযোগ্য ফিজিবল রোড ম্যাপ দিতে হবে। যদি এটা দিতে পারেন আপনি, আমরা যদি এই সিদ্ধান্তে আসি, মনে করেন আমরা সে সিদ্ধান্তেই যাব মনে করেন, তাহলে আমাকে একটা পূর্ণাঙ্গ বিশ্বাসযোগ্য এবং ইমপ্লিমেন্টেবল একটা রোড ম্যাপ আমাকে দিয়ে হাজির করতে হবে। আমরা অলরেডি শুরু করেছি, তবে আমরা সেটা যদি দেখেছি কি আমরা এটা সম্ভব, আমরা তাহলে চাইবো না। আমরা তো এখন আমরা সব কিছু তো আমরা পুনর্মূল্যায়ন করছি, তো সেই জন্য আমি বলছি না যে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি আমরা আবেদন করব, এটা আমরা এখনো বলিনি। কারণ আমাদের কাজ এখন খুব গভীরভাবে হচ্ছে। অবশ্যই এখন জনবলের এই একটা ব্যবস্থা ছিল, যে কারণে প্রধান উপদেষ্টা আমাকে এনেছেন এই কাজটার উপর। যেহেতু আমি ইউএনএ ছিলাম, আমার এই কাজে অভিজ্ঞতা আছে, আমি শাহরিয়ার সাহেবের সাথে এটা নিয়ে কালই বসবো আমরা। এটা আমার একটা প্রায়োরিটি কাজ। উনি অলরেডি কাজ শুরু করেছেন, উনি ওই যে আমাদের যে কমিটি হয়েছে উনি এটা সচিব তাই না, সদস্য সচিব, আপনিও তো আছেন আজমা ওখানে, নাই কমিটির প্রধান মুখ্য সচিব। আমি একটু দুটো প্রশ্ন করতে চাই। একটা প্রশ্ন হচ্ছে, আমরা এতদিন জেনে এসেছি যে আমাদের অল্প কিছুদিনের মধ্যে 22,000 কোটি টাকা থেকে বাজেট হয়েছে 2 লাখ প্লাস কোটি টাকা। এটা আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আর একটা হচ্ছে যে
এখন আমরা গত বেশ কয়েক মাস ধরে দেখছি যে বাংলাদেশে কোনো বিনিয়োগ নাই, কর্মসংস্থান তৈরি হয়নি এবং অনেক শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়েছে। এটা উত্তরণের উপায় আপনি কিভাবে দেখবেন বা এটা আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আপনি যে এই প্রশ্নটা করেছেন সেটার জন্য আমি এটা পর্যাপ্ত সময় আমার হাতে নাই। আমি তো বাজেট নিয়ে আলোচনা করিনি। হ্যাঁ, অর্থনীতি আমি যতটুকু আপনাকে অলরেডি বলেছি, এই অর্থনীতির অবস্থা খুবই ভঙ্গুর, খুবই ভঙ্গুর। এটা বুঝতে আপনি বুঝে নেবেন। কালকে প্রধান উপদেষ্টা বলেছেন গাজার সাথে তুলনা করবেন। এখন এটা কি করতে, আপনি গাজায় কি এখন ইয়ে হবে? আপনি কেউ যাবে লিস্টিং করতে? সব নেই। এবং আপনারা আরো একটা কারণ আছে, আমি যদি রাজনৈতিক ভাবে চিন্তা করি, আপনি একটা সরকারকে বলছেন ইন্টারিম, এই শব্দটাই তো আপনার জন্য অসুবিধাজনক। সেটা আপনারা চিন্তা করেন। আমি তো রাজনীতিবিদ না, আমি যদি ইনভেস্টর হই, আমি যখন বলবো যে এটা ইন্টারিম, তখন আমি চিন্তা করব এটা কি স্থায়িত্ব আছে, কি আছে। আমি একজন ইনভেস্টার, আপনি যদি ইনভেস্টার হন, আপনি চিন্তা করবেন না সেটা? আমরা যখন এই রাজনৈতিক সাথে অর্থনীতির সম্পর্ক আছে, আমরা যখন রাজনীতিটাকে যখন দেখি, আমরা তখন অর্থনীতিটার চিন্তা করিনি, সেটা সত্য। আমরা যদি একসাথে চিন্তা করতাম, তাহলে আমরা এই যে নামকরণ, স্থায়িত্ব, এগুলির কনসিকুয়েন্স কি হবে সেটাও আমরা চিন্তা ভাবনা করতাম। মাননীয় উপদেষ্টা, আপনি বলছেন আপনার বক্তব্য যে দেশে এখন একটা ক্রান্তি লগ্ন চলছে, জি জি, ঠিক না? সেখানে আপনি তো অর্থনীতির বিষয়ে বললেন 2-3টা ক্রান্তি লগ্ন, কিন্তু আপনি আর কোথায় কি ক্রান্তি লগ্ন, আর কোন কোন সেক্টরে ক্রান্তি লগ্ন দেখছেন? আমি অর্থনীতিবিদ হিসেবে অর্থনীতির ক্রান্তি লগ্নই দেখবো। আমাকে যদি এখন আপনি সমাজনীতির ক্রান্তি লগ্ন বলেন, তাহলে আমাকে ওই যে কি জ্যাক অফ অল মাস্টার অফ নান, আমাদের ওই একটা সমস্যা আছে। কিন্তু হ্যাঁ, সবাই মনে করে আমি যেহেতু সবাই যখন না, সেটা ঠিকই আছে, আমি ক্যাবিনেটের মেম্বার না, পার্ট অফ গভর্নমেন্ট, আমি একটা বিশেষ একটা দায়িত্ব নিয়ে আমাকে দিয়েছে। হ্যাঁ, আপনি যখন আমাদের যেটা আমরা মনে করি দুটো ব্যাপারে আমরা সবাই কথা বলতে, 3টে ব্যাপারে আমি জি জি যাব। আমরা ধর্ম নিয়ে আমার একটা সবার একটা কমেন্ট করার অধিকার করি। আমি আজকে সকালে আমাকে অস্ট্রেলিয়া থেকে আমার এক বন্ধু নোট পাঠিয়েছে, কি কি পয়েন্ট, উনি কিন্তু না, উনি একজন হচ্ছেন কেমিস্ট, 1, 2, 10টা 12টা পয়েন্ট দিয়েছে কিভাবে অর্থনীতি ঠিক করে দেওয়া যায়। হ্যাঁ, সব ব্যাপারে কথা বলা। আরেকটা বিষয় হলো আপনার যখন অর্থপাচার নিয়ে একটা কথা হচ্ছে, আপনি ইন্টারন্যাশনালি কাজ করেছেন, বিভিন্ন ভাবে শুনছি যে চুক্তি হবে, অর্থ পাচার করা টাকা ফিরিয়ে আনা হবে। আপনার অভিজ্ঞতা দিয়ে যদি বলেন যে আসলে পাচার করা টাকা ফিরিয়ে আনা সম্ভব? সম্ভব, অত্যন্ত সম্ভব। আপনার ব্যাপারে আমি লিখেছি, এখানে আসার আগেই আমার এগুলি লেখা হয়েছে। আপনারা এইগুলি লেখা এগুলি আমি আন্তর্জাতিকভাবে লিখেছি, কিছু কিছু লেখা নিউ এজে ইয়ে করেছে, মুদ্রণ করেছে। আপনারা পড়বেন, আমার নামে আছে, সার্চ করলে পাবেন। আপনারা শুধু শক্ত থাকবেন। আমাদের সবচেয়ে বড় অ্যাসেট হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা, যে সুনাম, অনুমান হয়তো অনেকে করতে পারছেন, আরো একটু বেশি করে অনুমান বুঝতে পারেন। উনি এটা আমার জন্য আমি মনে করি এটা ব্লেসিং, কারণ যে জায়গায় টাকা গিয়েছে ওরা বেনিফিশিয়ারি, এগুলি আন্তর্জাতিক ল আছে, যেহেতু ওরা বেনিফিশিয়ারি ওরা সহজে ছাড়বে না। কিন্তু প্রফেসর ইউনূস সাহেব, আমাদের শ্রদ্ধেয় উপদেষ্টা, ওনার সামনে ওনারা নিজেরাই অফার করছেন সহযোগিতার। এটা সেই জন্য আমরা অত্যন্ত দ্রুত কাজ করছি, ইনশাল্লাহ আমরা সফল হব। স্পেসিফিক
কোনো কিছু কি বলা সম্ভব স্যার? আপনি তো জানেন, মানে আমাদের মানুষজনকে বোঝানোর সুবিধার জন্য যে আমরা এই পদক্ষেপটা নিব, তাহলে এইভাবে এত ফিরে আসতে পারে, একটা দুটো যদি বলা যায় তাহলে না, এটা সম্ভব না, সম্ভব না। কোন মেথড বা কোনো কিছু বা কোন দেশের সাথে আমরা কাজ করব, আমরা পরিবর্তনের কথাও আসছে। এখানে আইনের ইস্যু আছে, আমাদের প্রপার আইন করতে হবে ওই দেশের সাথে মিউচুয়াল, যেমন এক্সট্রাডিশন ল যেমন আছে, একটা ক্রিমিনাল আপনি ধরলে তো আনতে পারবেন না, এটা কতগুলো প্রসিজিয়ার আছে আন্তর্জাতিক। আমাদের এখন এই অর্থ আনার জন্য আরেকটা লিগেল প্রসিজিয়ার আছে, এগুলি আমরা মিউচুয়াল লিগেল অ্যাসিস্ট্যান্স এগুলি আমরা ড্রাফটিং হচ্ছে, এগুলির জন্য আমরা আন্তর্জাতিক সহযোগিতা পাচ্ছি। ওয়ার্ল্ড ব্যাংক তো দিচ্ছে, তাই না সহযোগিতা? ওয়ার্ল্ড ব্যাংক দিচ্ছে, কারণ এগুলি লিগেল ব্যাপার। আমরা আই এম নট এ লয়ার, সো আমি তো বুঝবো না, আমার কাছে মনে হচ্ছে কালকে নিয়ে আসা যায়। এগুলি শুনেন, এগুলি আমরা বলাটা, এগুলি কাজের জন্য আমাদের জন্য অসুবিধা হবে, তাই না? এগুলি আমাদের কিছু তো সিক্রেসি আমাদের মেনটেন করতে হবে, কারণ আমরা যেমন ইয়ে করছি, যারা টাকা নিয়ে গেছে তারা তো বসে নেই, তাই না? তো যতটুকু সম্ভব আপনাদেরকে বলার অতটুকু বলতে পারি, এর বাইরে আমরা বলতে পারি না যে আপনি যে বলেন স্পেসিফিক কিছু, আমরা এটা পারবো না, এটা সম্ভব না। এটা করলে জিওপেটাইজ হবে, আমাদের কাজটা বন্ধ হবে। এই যে বললাম, এই যে কুইক পাওয়ার জন্য সেন্সেশনাল নিউজ করার চেষ্টা থেকে ফরেনসিক নিউজ করার চেষ্টা করেন। হ্যাঁ, তো ধন্যবাদ আপনাদেরকে। একটু বোঝার জন্য, সেটা হচ্ছে 24